অ্যানিমে শুরু হয় একটি ঐতিহ্যবাহী জাপানি স্ন্যাক শপের ব্যস্ত রান্নাঘর দেখিয়ে। সেই সময় দোকানটি খুব পরিষ্কার এবং মালিক বিভিন্ন মিষ্টি প্রস্তুত করছেন বিক্রির জন্য। তারপর দোকান মালিকের স্ত্রী তাদের দত্তক নেওয়া মেয়ে, যার নাম ইৎসুকা, সম্পর্কে জিজ্ঞাসা করেন। তার স্বামী মনে করেন যে ইৎসুকা এখনও ট্রেন স্টেশনে থাকতে পারে। এদিকে ইৎসুকা তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার মিশনে রয়েছে। তিনি এমন একজনকে দেখতে পান যিনি তার মতো দেখতে এবং তাড়াহুড়ো করে তার দিকে যান, কিন্তু দুঃখজনকভাবে তিনি বুঝতে পারেন যে এটি তার বাবা নন। হতাশ হয়ে তিনি সেই ব্যক্তির কাছ থেকে পালিয়ে যান যাকে তিনি তার বাবা ভেবেছিলেন। একই সময়ে নাগাম একটি ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করছেন। উৎসুকের সাথে তার সাক্ষাতের কারণে তিনি প্রায় মিস করেন। তারপর গল্পটি নাগামের অতীতে স্থানান্তরিত হয়। তিনি একসময় একটি ব্যান্ডে ছিলেন, বন্ধুদের সাথে মরা করতেন, কিন্তু একে একে তারা সবাই ব্যান্ড ছেড়ে গেল। নাগুমো হতবাক হয়ে কেঁদে ফেলেছিল যখন তার বন্ধুরা চলে গিয়েছিল, কিন্তু সে নিজে নিজে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরের দিন নাগুমো তার পরিবারের দোকান থেকে মিষ্টি নাস্তার একটি প্যাকেজ পান, যা তিনি বহু বছর আগে রেখে গিয়েছিলেন। এইবার তার দাদির কাছ থেকে একটি চিঠিও আসে। 10 বছর পর নাগুমো বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তার ব্যান্ড ভেঙে গিয়েছিল এবং সে বেকার ছিল, তাই সে তার নিজ শহরে ফিরে যেতে স্বস্তি অনুভব করেছিল। যখন নাগুমো বাড়ি পৌঁছায়, সে সরাসরি ঐতিহ্যবাহী বাড়ির দিকে যায়, কিন্তু সে হতবাক হয়ে যায় যখন তার বাবা পিগো হঠাৎ তাকে আঘাত করে। আঘাতের জোরে নাগুমো ভারসাম্য হারিয়ে ফেলে। নাগুমো তার বাবার প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করে এবং তার বাবা রাগান্বিতভাবে উত্তর দেন, বিরক্ত যে নাগুমো কিছু না বলে চলে গিয়েছিল এবং কোনো সতর্কতা ছাড়াই ফিরে এসেছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর নাগুমো অবশেষে তার বাবা মায়ের সাথে সঠিকভাবে দেখা করে এবং তারা আলোচনা শুরু করে কেন সে বাড়ি ছেড়ে গিয়েছিল। শীঘ্রই ইৎসুকা বাড়ি পৌঁছানোর পর সে অবাক হয়ে দেখল যে সে লোকটি যাকে সে আগে স্টেশনে দেখেছিল এখন তার বাড়িতে আছে। দেখা যাচ্ছে যে ইৎসুকা পরিবারের দত্তক কন্যা। তার আসল বাবা মা তাকে দোকানে রেখে চলে গিয়েছিল এবং তারপর অদৃশ্য হয়ে গিয়েছিল। শীঘ্রই ইৎসুকা নাগুমোর সাথে পরিচিত হয়েছিল, কিন্তু সে এতে খুব খুশি ছিল না। সে বিরক্ত ছিল কারণ এখন সে পরিবারের মানজু দোকানটির দায়িত্ব নিতে হবে এবং সে মনে করত না যে নাগুমো এটি চালানোর যোগ্য। যদিও ইৎসুকা তখনও শিশু ছিল, তার পরিপক্ক এবং দৃঢ় ব্যক্তিত্ব ছিল। সে দ্রুত দোকানে কাজ করতে ফিরে গেল। পরে যখন নাগুমো বিশ্রাম নিতে গেল, সে রাতের খাবার খাওয়ার আগেই ঘুমিয়ে পড়ল, যা ইৎসুকাকে তার প্রতি আরও বিরক্ত করল। পরের দিন ইৎসুকা দোকানে কঠোর পরিশ্রম করল। অন্যদিকে নাগুমুকে তার কাজ শুরু করার আগে 50টি পুশ আপ করে প্রশিক্ষণ নিতে হয়েছিল। নাগুমুর মা ফুকি তারপর তার সাথে ইৎসুকা সম্পর্কে কথা বললেন। ইৎসুকা দোকানটি পরিচালনার জন্য প্রশিক্ষিত হচ্ছিল কারণ তার দত্তক নেওয়া বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন এবং হয়তো বেশি দিন বেঁচে থাকবেন না। নাগামু ইৎসুকাকে দেখার সময় লক্ষ্য করল যে সে কতটা জেদি কিন্তু দায়িত্বশীল। তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনত না, তবুও সে তার সাথে দ্রুত ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন ইৎসুকার একটি সমস্যা হয়েছিল। সে কিছু লোককে তাড়িয়ে দিয়েছিল যারা ট্যাভার্নে ধূমপান করছিল কারণ এটি তাকে বিরক্ত করছিল। নাগামো তাকে আরও সতর্ক হতে এবং প্রাপ্তবয়স্কদের এমন পরিস্থিতি সামলাতে দেওয়ার পরামর্শ দিল। তবে ইৎসুকা শোনেনি কারণ সে মনে করেছিল নাগুমো একজন দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। তবুও ইৎসুকা কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। দিনটি যতই এগিয়ে চলল, দোকানটি ফোনে অনেক অর্ডার পেতে শুরু করল এবং সবাই, এমনকি ইৎসুকাও খুশি ছিল কারণ গ্রাহকরা তার কঠোর পরিশ্রম এবং ভালো মনোভাবের প্রশংসা করেছিল। পরের দিন একটি অর্ডার এলো এবং ইৎসুকা উত্তেজিত ছিল, কিন্তু দুপুরের মধ্যে গ্রাহকরা এখনও তাদের খাবার নিতে আসেনি। এটি ইৎসুকাকে উদ্বিগ্ন করেছিল যে দোকানটি অর্থ হারাবে। তাই সে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পাড়ায় ঘুরে কেক বিক্রি করার চেষ্টা করে। তবে তার প্রচেষ্টা সফল হয়নি কারণ মানুষ তাকে লক্ষ্য করেনি। তারপর নাগাম একটি মজার টুপি পরে হাজির হয়, যা একটি মিষ্টি স্ন্যাকের আকারে ছিল। সে তার গিটার বাজানো শুরু করে এবং কেকের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য গান গাইতে শুরু করে। ধীরে ধীরে ক্রেতারা দোকানে আসতে শুরু করল এবং তারা বুঝে ওঠার আগে এই সব খাবার বিক্রি হয়ে গেল। পরে ইৎসুকা এবং নাগুমো কিছু স্ন্যাক্স খেতে খেতে কথা বলার জন্য বসেছিল। তাদের কাজ শেষ করার পর তারা বাড়ি ফিরে গেল। পরে ইৎসুকা নাগুমোর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এলো। এই সময়ে সে কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তা নিয়ে খোলাখুলি কথা বলল। নাগুমো ব্যাখ্যা করলেন যে তিনি তার দাদার খুব কাছের ছিলেন, যিনি সবসময় তাকে রক্ষা করতেন এবং ভালোবাসতেন। যখন তার দাদা মারা যান, নাগামু ভেঙে পড়েছিল এবং বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। এটি শুনে ইৎসুকা অবশেষে বুঝতে পেরেছিল কেন সে প্রথমে চলে গিয়েছিল। তারপর দৃশ্যটি মিৎসুরু নামের একটি মেয়ের দিকে স্থানান্তরিত হয়। সে তার ইউটিউব ভিডিওর ভিউ চেক করছিল। মিৎসুরু একটি গান রচনা করেছিল এবং তার গাওয়ার একটি ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সে গান গাইতে ভালোবাসত, কিন্তু তার বন্ধুরা তাকে চিনুক তা চায়নি। সে ভিডিওতে একটি মুখোশ পরেছিল। ভিডিও আপলোড করার পর সে স্কুলে চলে গেল। যখন সে স্কুলে ছিল, মিৎসুরু তার ক্লাসে উপস্থিত ছিল। স্কুল শেষ হওয়ার পর তার কিছু বন্ধু তার কাছে আসে এবং তারা নাগাম সম্পর্কে কথা বলা শুরু করে, যে তার আগের দিনের পারফরম্যান্সের কারণে ভাইরাল হয়ে গিয়েছিল।
এটা শোনার পর মিৎসুরু কথোপকথনে যোগ দিল এবং নাগামো সম্পর্কে তার মতামত শেয়ার করল। তাদের কথোপকথন শেষ করার পর মিৎসুরু দোকানে কাজ করতে গেল এবং তার স্বাভাবিক কাজগুলি শুরু করল। এই সময় নাগাম আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কেঁদে ফেলে, কারণ কিছু গ্রাহক তার পছন্দের স্ন্যাক্স নিয়ে গিয়েছিল। সেই সময় ইৎসুকা এবং নাগুমুর মা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি প্রতিবার গ্রাহকরা স্ন্যাক্স নিলে কাঁদতে পারেন না, এবং তারা তাকে বলেছিল যে এটি বন্ধ করতে হবে। যখন নাগুমু ছোট ছিল তখন তিনি প্রতিবার একজন গ্রাহক কিছু কিনলে কাঁদেন। শীঘ্রই মিৎসুরু এসে নাগুমুকে একটি রুমাল দিল, কিন্তু সে অবাক হয়ে বুঝতে পারল যে এটি আসলে তার ছোট ভাইয়ের প্যান্ট। লজ্জিত মিৎসুরু ক্ষমা চাইল এবং তারা দুজনেই হাসতে হাসতে কাজের দিকে ফিরে গেল। পরে ইৎসুকা মিৎসুরুর কাছে গিয়ে তাকে পড়াশোনায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়, যার ফলে ইৎসুকা তার পরীক্ষায় পূর্ণ নম্বর পায়। মিৎসুরু খুশি হয়েছিল যে সে অন্য কাউকে সাহায্য করতে পেরেছে। এদিকে নাগুমু যখন দুই মেয়েকে পরিষ্কার করতে দেখছিল তখন তার মা অসন্তোষ প্রকাশ করে মাথা নাড়ালেন। কিছুক্ষণ পরে ফুকি মিৎসুরুকে ডেকে তার ঠাকুরমার মৃত্যুবার্ষিকীর জন্য কিছু খাবার দিলেন। মিৎসুরু তাকে ধন্যবাদ জানালো এবং উল্লেখ করল যে সে তৈরি করা কিচেনগুলো দোকানে ভালো বিক্রি হচ্ছে। সে আরও বিক্রির জন্য আরও তৈরি করার প্রতিশ্রুতি দিল। নাগামো তখন মিৎসুরুকে তার পছন্দের আকারে একটি কিচেন তৈরি করতে বলল। তাদের কথোপকথনের পর মিৎসুরু তাড়াতাড়ি বাড়ি চলে গেল। যখন সে পৌঁছালো তার ছোট ভাই বোনেরা তাকে উত্তেজিতভাবে অভিবাদন জানালো। মিৎসুরু তার মায়ের জন্য মুদিখানা নিয়ে এসেছিল এবং তার দাদির জন্য প্রার্থনা করার জন্য কিছুক্ষণ সময় নিয়েছিল। সেখানে সে আনন্দের সাথে বাকি মিষ্টিগুলো তার 3 ভাই বোনকে দিল, যারা সাথে সাথেই সেগুলো খেতে শুরু করলো। তারপর তারা মিৎসুরুকে বিছানায় যাওয়ার আগে একটি লালাবাই গাইতে বলল। পরে মিৎসুরু তার বাবা মায়ের কথা শুনে ফেলল যে তারা কিভাবে তার সফলতা দেখতে চায়। উৎসাহিত হয়ে সে তার গান গাওয়া এবং ভিডিও আপলোড করার শখ চালিয়ে গেল। তিনি বুঝতে পারেননি যে তার ফোনের চাবির রিংটি তাকে অন্য পাশের একটি বিখ্যাত স্ন্যাক শপের সাথে যুক্ত একজন হিসেবে মানুষকে চিনতে সাহায্য করছিল। নাগামো একটি ভিডিও দেখছিল যেখানে একটি মুখোশ পরা মহিলা গান গাইছিলেন। বুঝতে পারছিল না যে এটি আসলে মিৎসুরু। তারপরে ইৎসুকা এসে তাকে চমকে দিল। তিনি ভিডিওতে চাবির রিংটি লক্ষ্য করলেন এবং সাথে সাথে বুঝতে পারলেন যে মুখোশধারী মহিলা মিৎসুকি। পরের দিন মিৎসুরুর ভিডিও ভাইরাল হয়ে গেল। লোকেরা মিৎসুরুর সম্পর্কে জানতে নাগুমোর পরিবারের স্ন্যাক শপে ফোন করতে শুরু করল। সেই সময় ফুকি বিরক্ত হয়ে গেল, কারণ সে সব কলের উত্তর দিতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং মিৎসুরু গোলমালের জন্য দোষী বোধ করে দোকানে ক্ষমা চাইতে গেল। তিনি নাগুমু ও ইৎসুকার সাথে কথা বলেছিলেন, যারা তাকে গান চালিয়ে যেতে উৎসাহিত করেছিল। কিন্তু মিৎসুরু এখনও চিন্তিত ছিল যে তার বাবা মা অনুমোদন করবেন না। সাহায্য করতে নাগুমো ও তার বন্ধুরা মিৎসুরুর বাড়িতে গিয়েছিল। সেখানে নাগামো মিৎসুরুর মায়ের কাছে মিৎসুরুকে তার সঙ্গীতের শখ অনুসরণ করার অনুমতি চাইলেন। তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, বলেছিলেন যে তার পছন্দগুলির উত্থান পতন ছিল, তবুও তার বাবা মা তাকে সমর্থন করেছিলেন, তাকে প্রস্তুত হলে গ্রামে ফিরে আসার সুযোগ দিয়েছিলেন। সেই মুহূর্তে মিৎসুরুয়ের মা তার মেয়ের প্রতিভা সম্পর্কে জানতে পেরে খুশি হয়েছিলেন। নাগামো এবং উৎসুক চলে যাওয়ার পর মিৎসুরুয়ের বাবা মা তার সাথে কথা বলেছিলেন। তারা তার ইউটিউবে ভিডিওগুলি দেখেছিলেন এবং তাদের সমর্থন দেখিয়েছিলেন, যা তাকে খুব খুশি করেছিল। পরের দিন মিৎসুরু পূর্ণ উদ্যমে ছিল। তিনি নাগামোকে ধন্যবাদ উপহার হিসেবে তার অনুরোধ করা কিচেনটি দিয়েছিলেন। তারপর মিৎসুরু এবং উৎসুক একসাথে স্কুলে গেল। তারা হাঁটতে হাঁটতে মিৎসুরু বলছিলেন নাগামো কতটা সদয় এবং বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল, কিন্তু ইৎসুকা বিভ্রান্ত ছিল। তিনি এখনও তার অহংকারের কারণে নাগুমার সদয়তা পুরোপুরি গ্রহণ করতে পারছিলেন না। সেই রাতে ইৎসুকা তার হারিয়ে যাওয়া বাবার সম্পর্কে একটি দুঃখজনক স্বপ্ন দেখেছিল। যখন সে জেগে উঠল তখন সে অনুভব করল যে তার বাবা এখনও ফিরে আসেনি। তারপর সে সিদ্ধান্ত নিল যে তাকে ধীরে ধীরে তার স্মৃতিগুলো থেকে মুক্তি পেতে হবে, যাতে সে তার জীবনে এগিয়ে যেতে পারে। পরের সকালে ইৎসুকা এবং তার পরিবার সকালের নাস্তার জন্য জড়ো হয়েছিল। খাবারের সময় নাগুমো আসন্ন ইয়োইমা উদযাপনের কথা উল্লেখ করেছিল, কিন্তু এটি তার বাবাকে বিরক্ত করেছিল, কারণ এটি শোনাচ্ছিল যে নাগুমো আবার চলে যেতে চায়। তারপর ইৎসুকার চাচা উল্লেখ করলেন যে সে একবার গিয়ন উৎসবে যেতে চেয়েছিল, কিন্তু সে অস্বীকার করেছিল কারণ সে তার বাবাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ইৎসুকা উৎসবে যেতে খুব অলস বোধ করছিল, উদ্বিগ্ন ছিল যে এটি তাকে অতীতের কথা খুব বেশি মনে করিয়ে দিতে পারে। সংলাপের পর ইৎসুকা স্কুলের দিকে রওনা দিল এবং নাগুমু ও অন্যরা কাজের জন্য প্রস্তুতি নিল। উল্লেখ করা হয়েছিল যে নাগুমু একবার কনকর সাথে উৎসবে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। স্কুলে যাওয়ার পথে ইৎসুকা একজন লোককে দেখল যে তার বাবার মতো দেখাচ্ছিল। কৌতূহলী হয়ে সে তাকে অনুসরণ করার জন্য বাসে ওঠার সিদ্ধান্ত নেয়, যদিও সে নিশ্চিত ছিল না যে এটি সত্যিই তার বাবা কিনা। বাসে সে লোকটিকে নিবিড়ভাবে দেখছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তার স্টপ মিস করে এবং শেষ স্টপে জেগে ওঠে। আতঙ্কিত হয়ে সে বাস চালককে জিজ্ঞাসা করল সে কোথায় আছে। এদিকে তার সহপাঠীরা লক্ষ্য করল যে সে অনুপস্থিত এবং তার স্কুলে জানালো, যারা পরে নাগুমুকে যোগাযোগ করল। যেইমাত্র নাগুমু খবরটি শুনল সে দ্রুত ইৎসুকাকে খুঁজতে গেল এবং সে যে বাস রুটে গিয়েছিল সেই দিকে রওনা দিল। অন্যদিকে
ইৎসুকা হারিয়ে গিয়ে ভীত অনুভব করছিল, কারণ তার টাকা ফুরিয়ে গিয়েছিল। তারপর সে কিনোকো নামের এক মহিলার সাথে দেখা করল, যিনি বিরক্ত ছিলেন কারণ তার প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছিল। শীঘ্রই হোনোকো ইৎসুকাকে বসতে এবং ডাঙ্গো খেতে খেতে আড্ডা দিতে আমন্ত্রণ জানালেন, যা মিষ্টি ডাম্পলিংস নামে পরিচিত। যদিও তারা মাত্রই দেখা করেছিল, তবুও কনকো তার অনুভূতিগুলো ইৎসুকার কাছে উজাড় করে দিল। জানালো কিভাবে পরিত্যক্ত হওয়ার পর সে আঘাত পেয়েছিল। ইৎসুকা তার নিজের গল্পও শেয়ার করেছিল, যে কিভাবে তার বাবা, একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ, তাকে ফেলে রেখে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই নাগামো এসে ইৎসুকাকে খুঁজতে শুরু করলো। একই সময়ে কোকো, কনকো এবং ইৎসুকা গাড়ির দিকে যাচ্ছিল যখন তারা অপ্রত্যাশিতভাবে নাগুমুর সাথে দেখা করল, যা তাদের উভয়কেই অবাক করল। এরপর নাগুমু এবং ইৎসুকা কনকোর গাড়িতে উঠল। দেখা গেল নাগুমু এবং কিনোকো অনেক দিন ধরে একে অপরকে দেখেনি। তারা যখন বাড়ি ফিরল, নাগুমু ইৎসুকাকে তার শিক্ষকের কাছে যা হয়েছিল তা জানাতে বলল, আর সে কনকোকে তাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানালো। দোকানটি ব্যস্ত ছিল, তাই নাগুমু সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু কনকো তার কাজের ধীরগতিতে বিরক্ত হয়ে নিজেই সাহায্য করার সিদ্ধান্ত নেয়, তাকে কাজ দ্রুত করার একটি উপায় দেখিয়ে দেয়। সন্ধ্যায় ফুকি কনকোকে ঐতিহ্যবাহী পোশাক পরার জন্য বাড়িতে আমন্ত্রণ জানায়। কনকো সিদ্ধান্ত নিল উৎসবে যাওয়ার জন্য ইৎসুকার সাথে, যে এখনো মনমরা ছিল কারণ সে তার বাবাকে এখনো খুঁজে পায়নি। সেই সময়ে কনকো উৎসুককে শক্ত থাকতে উৎসাহিত করেছিল এবং পরামর্শ দিয়েছিল যে সে নাগামুকে একজন পিতৃসুলভ ব্যক্তিত্ব হিসেবে ভাবতে পারে। এরপর তারা উৎসবের দিকে রওনা দেয়। উৎসবে উৎসুক উত্তেজিত ছিল এবং দারুণ সময় কাটিয়েছিল। কনকো এবং নাগামু নিজেদের মধ্যে কথা বলে এবং মজা করে সময় উপভোগ করেছিল। রাত বাড়ার সাথে সাথে নাগাম উৎসুককে বাড়ি নিয়ে যায়। পথে সে নাগুমোর হাত ধরে এবং সেদিন তার প্রতি দেখানো সমস্ত সদয়তার জন্য তাকে ধন্যবাদ জানায়। তার প্রতি তার নেতিবাচক অনুভূতিগুলি ম্লান হতে শুরু করে। পরে পাইগোকে সাকি দ্বারা করা একটি অর্ডার পরীক্ষা করতে দেখা যায়। সেখানে ফুকি তার স্বামী এবং কর্মচারীদের কঠোর পরিশ্রম করতে দেখলেন, যা দেখে তিনি খুশি হলেন যে দোকানটি কত ভালো চলছে। রান্নাঘরে উকি দেওয়ার পর ফুকি বাইরে গিয়ে দেখলেন নাগুমো ইৎসুকাকে উত্ত্যক্ত করছে, যে তাকে উপেক্ষা করার চেষ্টা করছিল। তারপর নাগামু তার মাকে তার এবং ইৎসুকার একটি ছবি দেখালো, যা দেখে তার মা হাসলেন। তবে সে দ্রুত আগ্রহ হারিয়ে ফেলল, কারণ ছবিতে ইৎসুকার পাশে আরেকজন পুরুষ ছিল, যা নাগামুকে বিরক্ত করল যখন তার মা তাকে ঠাট্টা করছিলেন। এরপর ফুকি ইৎসুকা এবং সাকিকে কিছু ফুল তুলতে যেতে বললেন। সেই সময়ে নাগামু তাদের সাথে যোগ দিতে চেয়েছিল, কিন্তু তারা তাকে বলেছিল না করতে, কারণ তারা ভয় পেয়েছিল যে সে সাহায্য করতে পারবে না। তাই নাগুমো পিছনে থেকে গেল এবং বরফের স্ন্যাক্সের টপিং হিসেবে ব্যবহারের জন্য পুল ইট বা স্টিকি রাইস সাজানোর কাজ করছিল। সাকি সাহায্য করার সময় তারা কথা বলা শুরু করলো। সাকি বলেছিল তার পরিবার তার ভাইকে দোকান চালাতে বেছে নিয়েছে, তাই সে নাগুমোর দোকানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক যখন নাগুমো সেই গল্পের জবাব দিতে যাচ্ছিল, তাদের কথোপকথন নাগুমোর বাবার উপস্থিতির কারণে বাধাগ্রস্ত হয়। ওই মুহূর্তে হাগো খুবই বিরক্ত হয়ে গেল, কারণ ম্যান পরিবারের একটি অর্ডার ভালোভাবে সম্পন্ন হয়নি এবং গ্রাহক আসা বন্ধ করে দিয়েছিল। নাগামো দ্রুত গ্রাহককে হতাশ করার জন্য ক্ষমা চাইল। মন ব্যাখ্যা করলেন যে তার ছেলে নাগুমোর দোকান থেকে কেক নিতে অস্বীকার করেছিল, কারণ তাদাশি যখন গিয়েছিল তখন তাকে শাকির ফোনের ওয়ালপেপারে থাকা মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বের করে দেওয়া হয়েছিল। এটি শাকিকে অবাক করেছিল, বুঝতে পেরে যে তার কাজগুলি দোকানের জন্য সমস্যা সৃষ্টি করেছে। তারপর শাকি তাদাশিকে তার ফোনে থাকা মহিলার প্রতি এত আগ্রহী হওয়ার জন্য বকাঝকা করেছিল। গল্পটি শোনার পর নাগুমো এবং তার বাবা বাড়ি ফিরে গেলেন। বাড়ি পৌঁছানোর পর তারা কৌতূহলবশত শাকির সাথে কথা বললেন। নাগুমো জিজ্ঞাসা করেছিল শাকির ফোনের ওয়ালপেপারে থাকা মহিলাটি আসলে কে, কিন্তু শাকি কোনো বিস্তারিত তথ্য দেয়নি। তারপর তাদাশি স্বীকার করল যে সে এখনও সাকি তাকে মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য বকাবকি করায় বিরক্ত। তাদাশি এই মহিলার বড় ভক্ত ছিলেন এবং তার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, যা তাকে হতাশ করেছিল। নাগুমো এবং তার বন্ধুরা তারপর দোকানে ফিরে গেল। ইৎসুকা বাড়ি ফিরে এসে যা ঘটছিল তা দেখে অবাক হয়েছিল। কিছুক্ষণ পর বিষয়টি মিটে যায় এবং আর আলোচনা হয়নি। একদিন নাগুমো ভ্রমণে গিয়েছিল এবং দুর্ঘটনাক্রমে সাকি ফোনের ওয়ালপেপারের মহিলার সাথে দেখা হয়েছিল। তিনি অবাক হয়ে দেখলেন যে মহিলাটি আসলে সাকি। সাকি নাগুমোকে বলেছিল যে কলেজে থাকাকালীন সে প্রায়ই মানসিক চাপ কমাতে মহিলাদের পোশাক পরত। সময়ের সাথে সাথে সাকি যখনই মন খারাপ করত তখন মহিলাদের পোশাক পরতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তিনি এটি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মহিলার পোশাক পরা অবস্থায় নিজের একটি ছবি তার ফোনের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করেছিলেন। তাদাশি ভুলবশত ছবির মহিলাকে অন্য কেউ ভেবেছিলেন। সাকি আরও শেয়ার করেছিলেন যে ইৎসুকা আগে থেকে এ সম্পর্কে জানতেন। নাগামো এবং তিনি সাকির পছন্দকে সম্মান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, হস্তক্ষেপ না করে। তাদের কথোপকথনের পর নাগুমো এবং সাকি সেদিনের জন্য আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন নাগুমো দোকানে তার স্বাভাবিক কাজ চালিয়ে যান। এই সময়ে সাকি নাগুমো এবং ইৎসুকা একটি চিঠি পৌঁছে দিতে তাদাশির বাড়িতে গিয়েছিল। যখন তাদাশি চিঠিটি পড়ল তখন সে জানতে পেরে হতবাক হয়ে গেল যে সাকি অন্য কারো সাথে বাগদান করেছে। চিঠি দেওয়ার পর নাগুমো এবং তার বন্ধুরা দোকানে ফিরে গিয়ে কাজে লেগে পড়ল।
কিছুক্ষণ পর পিনোকো এসে তার বসের জন্য স্ন্যাক্স অর্ডার করল। তিনি তাদের খাবারের ফ্রি টিকিটও দিয়েছিলেন সুইমিং পুলে, যা নাগামুকে উত্তেজিত করেছিল কারণ উৎসুক ও আমন্ত্রিত ছিল। কিছুক্ষণ পর নাগামু সাকিকে যোগ দিতে আমন্ত্রণ জানায়। কোনোকো এবং স্ন্যাক শপের কর্মীদের একই দিনে ছুটি ছিল এবং কোনোকো তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়েছিল। পরের দিন তারা সবাই একসাথে সুইমিং পুলে গেল। নাগামো এতটাই উত্তেজিত ছিল যে সে স্লাইডে তার ত্বক ঘষে লাল করে ফেলেছিল, যার ফলে তার শরীর লাল হয়ে গিয়েছিল। পরে বাড়িতে নাগামো অবাক হয়ে দেখল ইৎসুকা সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। সে তার মাকে জিজ্ঞাসা করল ইৎসুকা কোথায় যাচ্ছে। সে ভাবছিল কেন ইৎসুকা লাইব্রেরিতে যেতে এত পছন্দ করে, বিশেষ করে যখন এখনও ছুটি চলছে। তার মা ব্যাখ্যা করলেন যে তারা খুবই ভিন্ন। ইৎসুকা খুব পরিশ্রমী এবং কাজ সম্পন্ন করার দিকে মনোযোগী ছিল, যখন নাগামো তার স্কুলের ছুটির বেশিরভাগ সময় খেলাধুলায় কাটাত এবং ছুটি প্রায় শেষ হয়ে গেলে তার অ্যাসাইনমেন্ট করা শুরু করত, যা সবসময় তার মাকে বিরক্ত করত। লাইব্রেরিতে ইৎসুকা সঙ্গে সঙ্গে পড়াশোনার উপকরণ খুঁজতে শুরু করল। যখন মিৎসুরু বই বাছাই করছিল, তখন তারা একে অপরের সাথে ধাক্কা খায় এবং কথা বলার সিদ্ধান্ত নেয়। তারপর মিৎসুরু উল্লেখ করল ওই যে সে স্ন্যাক রেসিপির বই খুঁজছিল এবং উৎসুক দোকানে কাউকে জিজ্ঞাসা করার পরামর্শ দিল। তবে মিৎসুরু মজা করে নাগুমোর নাম উল্লেখ করেছিল, যদিও সে জানত যে তাকে জিজ্ঞাসা করা সহায়ক হবে না, কারণ সে সাধারণত দোকানে শুধু মজা করত। সেই সময় ইৎসুকা মিৎসুরুকে যেতে দিল, কারণ সে বুঝতে পেরেছিল যে মিৎসুরুর হয়তো নাগুমোর প্রতি ক্রাশ থাকতে পারে। তাদের কথোপকথনের পর তারা দুজনেই আবার বই বেছে নেওয়া এবং পড়াশোনায় ফিরে গেল। তাদের কাজ শেষ করার পর নাগুমো, ইৎসুকা এবং তাদের বন্ধুরা দুপুরের খাবারের জন্য একটি জায়গা খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিল। সুযোগক্রমে তারা কনকোর সাথে দেখা করল, যা উৎসুককে অবাক করেছিল, কারণ এটি নাগুমোর প্রাক্তন বান্ধবীকে একজন মহিলার সাথে দেখা করছিলেন যিনি তাকেও পছন্দ করতেন। ইৎসুকা চিন্তিত ছিলেন যে তারা হয়তো একে অপরের সাথে ভালোভাবে মিশতে পারবেন না, কিন্তু তার বিষয়ের জন্য দুই মহিলা দ্রুত স্বস্তি অনুভব করে ইৎসুকা এবং তার বন্ধুরা একটি শোভা দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তাদের খাবার অর্ডার করল। ইৎসুকা খুশি ছিল দেখতে যে দুই নারী কত ভালোভাবে মিলেমিশে যাচ্ছে, যদিও তারা নাগুমোকে পছন্দ করত। দুপুরের খাবারের পর তারা ভাগ্যের জন্য প্রার্থনা করতে মন্দিরে যায়। তারা তিনজনই প্রার্থনা করে, কিন্তু মনে হলো শুধুমাত্র ইৎসুকাই ভাগ্যবান ছিল। সেদিন তারা আরও উত্তেজনাপূর্ণ জায়গা পরিদর্শন করে মজা করে। বাড়ি ফেরার পথে ইৎসুকা লক্ষ্য করল যে দুই নারী কতটা ঘনিষ্ঠ হয়েছে। যদিও তারা দুজনেই নাগুমোকে পছন্দ করত, কনকো শান্ত ছিল, আত্মবিশ্বাসী যে নাগুমো মিৎসুরুর মতো একজন কিশোরীর প্রতি আগ্রহী হবে না, যা এখনও অনেক বড় হওয়ার বাকি ছিল। এই কারণে নাগুমোর প্রতি তাদের অনুভূতি সত্ত্বেও দুই নারী একে অপরের সাথে ভালোভাবে মিলেমিশে চলতে পেরেছিল। কিছুক্ষণ পর ইৎসুকা বিশ্রাম নিতে বাড়ি ফিরে গেল। পরের দিন নাগুমো ঘুম থেকে উঠে তার দাদার কথা ভাবতে শুরু করল। ছুটির দিন হওয়ায় নাগুমো আরাম করতে চাইছিল। সেই বিকেলে নাগুমো এবং তার পরিবার তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর নাগুমোর দাদি তার প্রয়াত স্বামীর জন্য প্রার্থনা করতে এলেন, যা নাগামোর বাবাকে বিরক্ত করল, কারণ তার মা বছরে মাত্র একবারই আসতেন। নাগামোর দাদি তখন তার সন্তান এবং নাতিনাতনীদের প্রত্যেককে উপহার দিলেন। সেই রাতে নাগামো তার দাদি এবং বাবাকে রান্নাঘরে ধরে ফেলল। তার বাবা তার মায়ের কাছে তার বাড়িতে তৈরি বিন পেস্ট্রি স্বাদ নেওয়ার জন্য দিচ্ছিলেন, কারণ তিনি একমাত্র যিনি গোপন পারিবারিক রেসিপিটি জান। পরের দিন নাগুমো কাজ শুরু করল, কিন্তু জিনিসপত্র এলোমেলো করার জন্য তার দাদির কাছে বকুনি খেল, যা তাকে আরও হতাশ করল। তারপর সে তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেল। নাগুমোর দাদির অতিথিরা ছিল তারা তার ভ্রমণের সময় দেখা করা বন্ধুরা। যদিও তিনি প্রায় বাইরে থাকতেন, তিনি সবসময় পারিবারিক দোকানের প্রচার করতেন এবং তার বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেন। নাগামোর দাদি নাগুমো এবং ইৎসুকাকে পরের দিন কাঠের লাঠিতে ইচ্ছা লিখতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যা তারা সাধারণত অনুসরণ করতেন। এরপর দৃশ্যটি নাগুমোর পারিবারিক বাড়িতে। নাগামো এবং অন্যান্য কর্মীরা মিষ্টি স্ন্যাক্স তৈরি করতে ব্যস্ত ছিলেন বিক্রির জন্য। তারপরে একটি বৃদ্ধা নাগামোর সাথে দেখা করতে এলেন এবং তাকে একটি জেলা উৎসবের আমন্ত্রণ দিলেন। নাগুমো তার পরিবারকে এটি বলেছিল এবং তার বাবা প্রতিযোগিতায় যোগ দিতে খুব উত্তেজিত হয়েছিলেন। এটি শুনে ইৎসুকা তার নিজের বাবার কথা ভাবতে লাগল, যিনি গত বছর একই ধরনের একটি ইভেন্টে অংশগ্রহণ করার পর গাওরে ভুগছিলেন। এটি ইৎসুকা এবং পরিবারের বাকিদের উদ্বিগ্ন করেছিল। কিন্তু এবার নাগামো আশেপাশে থাকায় পরিবার প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে আরও আত্মবিশ্বাসী অনুভব করেছিল। নাগুমোর বাবা ইৎসুকাকে জিজ্ঞাসা করলেন কোনো ইভেন্টে সে যোগ দিতে চায় তা চিহ্নিত করতে। অবশেষে পুরো পরিবারটি অংশগ্রহণ করতে সম্মত হয়েছিল এবং দোকানের কর্মীরাও তাদের সমর্থন করেছিল। পরের দিন নাগাম এবং তার পরিবার প্রতিযোগিতায় অংশ নিতে উৎসবে পৌঁছায়। নাগাম এবং তার বন্ধুরা দৌড়ে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ইৎসুকা তার দৌড়ের জন্য প্রস্তুতি নিল এবং যখন সে জিতল তখন সবাই তার সাফল্যে খুশি হল। তারপর নাগুমোর দৌড়ানোর পালা এলো, কিন্তু যদিও সে জিতল, কেউ তার জন্য উল্লাস করল না। তবে নাগুমো কিছু মনে করল না, কারণ সে জানত যে ইৎসুকা পরিবারে সবার প্রিয়। পরে হেইগো সমস্যায় পড়েছিল, কারণ তার গাউট বেড়ে গিয়েছিল, যা তার পক্ষে চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছিল। সেখানে তার জায়গায় কাউকে নিতে হবে।
ইচ্ছুকা নাগামোকে কিছু মিষ্টি খাবার দিল তার শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য, এবং তারা দুজনেই একসাথে দৌড় শেষ করতে তাড়াহুড়ো করল। দৌড়ের পর তারা খবর পেল যে তাদের বাড়িতে একজন অতিথি এসেছে, এবং সে ছিল ইচ্ছুকার মা, যিনি তার সন্তানকে ফিরিয়ে নিতে এসেছিলেন। সেই রাতে নাগামো এবং তার বাবা এই খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন। তাদের দুজনেরই মানসিক চাপ বেড়ে গেল এবং তারা ঘুমাতে পারল না। চিন্তিত ছিল যে ইচ্ছুকা তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হতে পারে। পরের দিন ইচ্ছুকা মিৎসুরুর বাড়িতে পড়াশোনা করতে গেল। কিছুক্ষণ পর সাইরেন ইচ্ছুকার মা তাকে নিতে এলেন। সাইরেনের অনুরোধ শোনার পর হোস্ট ইচ্ছুকাকে যেতে দেওয়ার জন্য সম্মত হন, যদিও এটি হেগোকে দুঃখিত করেছিল কারণ তিনি তার জন্য গভীরভাবে যত্নশীল ছিলেন। নাগামো তখন সাইরেনকে ইচ্ছুকার কাছে নিয়ে গেল। পরে নাগুমো বাড়ি ফিরে গেল এবং ইচ্ছুকা ও তার মা কিছু সময় একসাথে কাটালেন। এদিকে নাগুমোর পরিবার বিভ্রান্ত এবং দুঃখিত বোধ করছিল কারণ ইচ্ছুকা চলে গিয়েছিল। তবে তাদের বিস্ময়ের জন্য ইচ্ছুকা বাড়ি ফিরে আসে। পরে সে ব্যাখ্যা করেছিল যে সে তার মায়ের সাথে ফ্রান্সে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে অনুভব করেছিল যে নাগুমার পরিবারই তার প্রকৃত স্থান এবং যেখানে সে সুখ খুঁজে পেয়েছে। সাইরেন অনিচ্ছা সত্ত্বেও ইচ্ছুকার সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখল। নাগামুকে ইচ্ছুকার ছবি সাইরেনের কাছে পাঠানোর কাজ দেওয়া হয়েছিল, যাতে সে তার মেয়েকে খুব বেশি মিস না করে। শীঘ্রই নাগামো সাকির সাথে এই কাজ নিয়ে কথা বলল, উল্লেখ করল যে ইচ্ছুকার হাসি মুখের ছবি তোলা একটু কঠিন ছিল। তবুও সে সাইরেনকে তার ইচ্ছা পূরণের জন্য বিশ্বস্তভাবে ছবি পাঠিয়েছিল। দৃশ্যটি তারপর ইরোর রিয়োকুসো সুইট শপে যাত্রার দিকে স্থানান্তরিত হয়। ইরো উত্তেজিত ছিল এবং তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর জন্য ছুটে গেল কারণ এটি তার কাজের প্রথম দিন ছিল। দেরি না করে সে দোকানের দরজায় নক করল, শুরু করার জন্য আগ্রহী। ওই মুহূর্তে নাগাম আবর্জনা বের করছিল কারণ তার বাবা তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে একটি আবর্জনা ট্রাক শীঘ্রই আসবে। নাগামও বাইরে ছুটে গেল এবং অবাক হয়ে গেল যখন ইরো তাকে দরজা ভেবে ধাক্কা দিল। সেই সময়ে ফুকি এবং হেইগো আয়ারোকে ভিতরে স্বাগত জানায় এবং তাকে কাজের পোশাক করতে বলে কারণ সে স্ন্যাক্স কারিগর হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখতে যাচ্ছিল। আয়ারো নাগামুকে প্রশংসা করেছিল, মনে করেছিল যে তিনি একজন মহান এবং দায়িত্বশীল মানুষ। সে বিশ্বাস করত যে নাগামু তাকে শেখানোর জন্য নিখুঁত সিনিয়র। নাগামু তখন আয়ারোকে সরঞ্জাম এবং যন্ত্রপাতি দেখায়। তারা একে অপরকে জানার সাথে সাথে সে নাগামু দ্বারা মুগ্ধ হয়েছিল, মনে করেছিল যে সে দোকানের উত্তরাধিকারী। কিন্তু নাগুমো দ্রুত স্পষ্ট করে বলেছিল যে সে দোকানের একজন জুনিয়র মাত্র এবং প্রকৃত উত্তরাধিকারী ছিল ইচ্ছুকা, সে নয়। আয়ার অবাক হয়েছিল যখন সে নাগুমোর কথা শুনেছিল এবং তারা দ্রুত কাজ শুরু করেছিল। তারা কাজ করার সময় আইয়ারও লক্ষ্য করেছিল যে নাগামু বারবার বকুনি পাচ্ছে, যা তাকে মনে করিয়েছিল যে সে অসাবধানী এবং দায়িত্বশীল নয়। এই কারণে আইয়ার ও নাগামু তাকে যা বলেছিল তার প্রতি মনোযোগ দেয়নি। শীঘ্রই প্রধান শিক্ষক উপস্থিত হয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল যে ছাত্ররা অনুশীলনের জন্য রান্নাঘর ব্যবহার করতে পারে কিনা। নাগামের বাবা স্ন্যাক্স তৈরির একটি পাঠ শেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নাগাম অবাক হয়েছিল যখন দেখল যে ছাত্রদের মধ্যে উৎসুক ছিল। শিক্ষার্থীরা পাঠ অনুসরণ করার জন্য প্রস্তুত হয়ে গেল এবং শুরু করার আগে নাগুমু জাপানের বিভিন্ন ঋতু সম্পর্কে ব্যাখ্যা করল। শিক্ষার্থীরা সত্যিই আগ্রহী ছিল এবং মনোযোগ দিয়ে শুনছিল। তারপর স্ন্যাক তৈরির ক্লাস শুরু হলো। আবারও ইচ্ছুকা সেরা স্ন্যাক তৈরি করল এবং নাগুমু তার জন্য গর্বিত অনুভব করল। এদিকে মিউ দুঃখিত ছিল কারণ তার স্ন্যাকগুলি তেমন ভালো হয়নি। মিউর মা হতাশ হয়েছিলেন এবং তিনি ইচ্ছা করেছিলেন যে তিনি তার মেয়ের সাথে এই কার্যকলাপে যোগ না দিতেন কারণ তিনি ভেবেছিলেন মিউ আরও ভালো করবে। এটি শুনে মিউ মন খারাপ করেছিল এবং সে তার মায়ের সাথে তর্ক শুরু করেছিল। সেই সময়ে নাগামু যা ঘটছিল তা দেখেছিল এবং সাহায্য করার জন্য এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নাগামুর সাথে কথা বলার পর মিউ কিছুটা ভালো অনুভব করেছিল। তারপর হাগু ক্লাস পড়ানো চালিয়ে গেল। যখন স্ন্যাক্স তৈরি হয়ে গেল, সবাই তৈরি করা বিভিন্ন খাবার চেষ্টা করল। ক্লাস শেষ হওয়ার পর নাগামু তার অন্যান্য কাজের সাথে এগিয়ে গেল। পরে তিনি ক্যাশিয়ারে আইআরওকে সাহায্য করেছিলেন। নাগামু প্রস্তাব করেছিলেন যে আইআরও গ্রাহকদের স্ন্যাক্স সুপারিশ করতে পারে, কিন্তু আইআরও অস্বীকার করেছিল কারণ সে স্ন্যাক্স তৈরিতে মনোযোগ দিতে চেয়েছিল। যখন গ্রাহকরা এসে স্ন্যাক্সের সুপারিশ চাইত, আইআরও তাদের উপেক্ষা করত। কিন্তু যখন একজন নতুন গ্রাহক এলো, আইআরও তাকে সাহায্য করল, যদিও সে বিভ্রান্ত হয়ে পড়েছিল কারণ তিনিও সুপারিশ চেয়েছিলেন। উৎসুক এটি লক্ষ্য করল এবং আইআরওকে সাহায্য করতে এগিয়ে এলো। আইআরও নাগামুকে পছন্দ করত না কারণ সে মনে করত যে সে অসাবধানী, তাই সে তার কোনো কথাই শোনেনি। এটি ইচ্ছুকাকে আইআরওর উপর রাগান্বিত করেছিল কারণ সে নাগামুকে সেইভাবে আচরণ করছিল, যদিও সে ভুল করেছিল। সে ছিল একজন ভালো মানুষ এবং অন্যান্য উপকারী দক্ষতা ছিল। আইআরও অবাক হয়েছিল যে ইচ্ছুকার মতো একটি শিশু তাকে বকাচকা করছে। কিছুক্ষণ পর তেগো এসে তর্ক থামিয়ে দেয়। এরপরে আইআরও খারাপ বোধ করেছিল কারণ সে কেবল একটি নিখুঁত শিক্ষকের কাছ থেকে শিখতে চেয়েছিল। তারপর সে তার বাবার সাথে কথা বলল এবং তার সমর্থন চাইল। এদিকে নাগামো এবং সাকি আয়ারও সম্পর্কে কথা বলছিলেন কারণ মনে হচ্ছিল সে হাইগোকে প্রশংসা করত। কিন্তু তারপর সাকি উল্লেখ করল যে ইরো আসলে অন্য কাউকে পছন্দ করে, যা নাগামোকে বিভ্রান্ত করল এবং ইচ্ছুকাও সাকিকে অবাক করল। আর উপস্থিত হওয়ার পর বেশি সময় যায়নি যখন সে তার প্রশংসিত ব্যক্তির সম্পর্কে জানতে চেয়েছিল।
উৎসুক এবং সাকি নাগামের প্রশ্নে অবাক হয়েছিল, কারণ এর মানে ছিল যে আরও জানত যে তার সম্পর্কে কথা বলা হচ্ছে। এটি নাগামকে আরও অসাবধান করে তুলেছে। কোনোকো তার সহকর্মীদের সাথে বিশ্রাম নিচ্ছে এমন একটি চা ঘর। কোনোকোকে একটি চা অনুষ্ঠানের অনুশীলন করতে বলা হয়েছিল। কিছুক্ষণ পর ম্যানেজার তাদের সাথে যোগ দিলেন এবং কোনোকো তার বন্ধু কথা বলা শুরু করলেন। কেউ কোনোকোকে জিজ্ঞাসা করেছিল কেন শহরের মেয়ে হিসেবে সে কিয়োটোতে এসেছে, যা তাকে আবার তার সেখানে থাকার কারণ নিয়ে ভাবতে বাধ্য করেছিল। চা শেষ করার পর কনকো দোকান ছেড়ে বিশ্রামস্থলে বসার সিদ্ধান্ত নেয়। বিশ্রাম নেওয়ার সময় কনকো নাগাম সম্পর্কে চিন্তা করে। দেখা গেল তাদের ভালো সম্পর্ক ছিল। তাদের এক বৈঠকে কনক চাপের কারণে মদ্যপ হয়ে পড়েছিল। নাগাম উপস্থিত হয়েছিল, বিরক্তিকর এবং নিরুদ্বেগ আচরণ করছিল, শুধু হ্যালো বলতে চেয়েছিল। কনকো সহকর্মীরা নাগুমোর আচরণে হতবাক হয়ে গেল, তাই তারা তাকে সরিয়ে নিল। তবে নাগুমো এখনও কনকো সম্পর্কে চিন্তিত ছিল, তাই সে আবার তার অবস্থার খোঁজ নিল। শীঘ্রই নাগামো কনকোকে একটি পানীয় দিল এবং তার মুখ ধোয়ার জন্য বাথরুমে যেতে সাহায্য করল। কনকো অবাক হয়েছিল যে নাগামো তার জন্য অপেক্ষা করেছিল, যদিও তারা মাত্র দেখা করেছিল। কিন্তু নাগামো এতটাই সদয় ছিল এবং এটি তাকে খুশি করেছিল। তারপর কনকো প্রতিদান দিতে চেয়েছিল এবং নাগামকে আরেকদিন চা খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। পরের দিন সে আবার নাগামোকে দেখে অবাক হয়েছিল, সেই ক্যাফেতে যেখানে সে কাজ করত। এই কারণে তারা আরও ঘনিষ্ঠ হতে শুরু করল এবং কনকো প্রায়ই ক্যাফেতে দেখতে যেত। যখন তারা বেশি সময় একসাথে কাটালো, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করলো এবং ডেট করার সিদ্ধান্ত নিল। সেই সময়ে কনকো তার সঙ্গীত ক্যারিয়ারে নাগামোকে চেসনাট মঞ্জু ব্যান্ডের সদস্য হিসেবে সমর্থন করেছিল। ব্যান্ডটি মিষ্টি স্ন্যাক্সের পোশাক পরার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে তাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি, কারণ নাগামকে বাড়ি যেতে হয়েছিল। হঠাৎ যখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন, তখন সে আতঙ্কিত হয়ে কনকোকে তেমন কোনো ব্যাখ্যা না দিয়েই চলে যায়। এতে কনকো রেগে যায় এবং সে জাপানি স্ন্যাক্স অপছন্দ করতে শুরু করে। এর ফলে সে নাগুমোর জায়গা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে কনকো মনে হচ্ছে নাগামের সাথে তার ডেজাভু অনুভূতি হচ্ছে। এই অনুভূতির কারণে সে নাগামের স্ন্যাক শপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে পৌঁছায়, তখন তাকে ইৎসুকা অভ্যর্থনা জানায়, যে তাকে দোকানে আমন্ত্রণ জানায় কিছু স্ন্যাক্স বেছে নিতে। পরে উকিও আসে এবং কনেকোকে কিছু বিকল্প প্রস্তাব করে। দেখা যাচ্ছে যে দোকানের থিম হলো হ্যালোইন এবং গ্রামের কিশোর কিশোরী ও শিশুরা পোশাক পরে হ্যালোইন উদযাপন করতে যাচ্ছে। শীঘ্রই নাগুমো বাড়ি আসে এবং বলে যে সে তার মাঞ্জু কাস্ট এবং পোশাক পরতে চায়, কিন্তু তার মাঞ্জু টুপি হারিয়ে গেছে। জেলা উৎসবের পর সে আতঙ্কিত হয়ে আবার এটি খুঁজতে শুরু করে। তবে তার দাদি, যার কাছে পোশাকটি ছিল, ভুলে গেছেন তিনি এটি কোথায় রেখেছেন। এটি নাগুমোকে হতাশ করেছিল এবং কনকো এবং অন্যরা তাকে এতটা বিরক্ত দেখে দুঃখিত হয়েছিল। রাতে তিনকো নাগুমোর গ্রুপের পুরানো ব্যান্ড সদস্যদের একজন জেরিকে ফোন করেছিল। তারা নাগুমো সম্পর্কে ফোনে কথা বলেছিল। সেখানে জেরি ব্যাখ্যা করেছিল যে সে এবং অন্য ব্যান্ড সদস্যরা শুধু ব্যান্ড ভেঙে দিতে চায়নি, তাদের একটি পরিকল্পনা ছিল এবং তারা নাগুমোর সাথে এ বিষয়ে কথা বলতে চেয়েছিল। তবে জেরি জানতে পেরেছিল যে নাগুমো ইতিমধ্যেই কিয়োটো ফিরে গেছে। জেরি কৌতূহলী ছিল কেন কনকো কিয়োটোতে ছিল এবং তার প্রশ্নে কনকো অবাক হয়েছিল। তারপর জেরি উল্লেখ করেছিল যে তারা পুনর্মিলনের জন্য নাগুমোর সাথে দেখা করতে চায়। পরের দিন কনকো নাগুমোর জায়গায় গিয়েছিল। এদিকে ইৎসুকা তার বন্ধুদের সাথে হ্যালোইন ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই রাতে ইৎসুকা অবাক হয়ে দেখল কেউ একজন নাগুমোর চেস্টনাট স্ন্যাক হ্যাট পরেছে। তারপর সে তার টুপি কাস্টেন টুপির সাথে বিনিময় করে এবং নাগুমোকে দেওয়ার জন্য বাড়ি ছুটে যায়। নাগুমো খুব অবাক এবং উত্তেজিত হয়েছিল। ইৎসুকা খুশি হয়েছিল কারণ কনকো নাগুমো এবং তার বন্ধুদের জন্য স্ন্যাক্স এনেছিল। ধন্যবাদ বলার পর ইৎসুকা খেলতে চলে গেল। পরে নাগুমো তার ব্যান্ডকে আবার একত্রিত করতে সাহায্য করার জন্য কনকোকে মিষ্টি নাস্তা দিয়েছিলেন। সেখানে তিনি চিন্তিত ছিলেন যে কনকো জাপানি স্ন্যাক্স পছন্দ করেন না, কারণ অতীতে কনকো বলেছিলেন যে তিনি পশ্চিমা স্ন্যাক্স পছন্দ করেন এবং বিরক্ত হয়েছিলেন যখন নাগাম তার পরিবারের স্ন্যাক্স দোকানে সাহায্য করতে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি তাকে রাগান্বিত করে তোলে এবং নাগামকে ছেড়ে চলে যেতে বাধ্য করে। কিন্তু এখন কনকো তাকে বলেছিল যে সে আসলে জাপানি স্ন্যাক্স পছন্দ করে। নাগুমো এটি শুনে অবাক এবং খুশি হয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে তাদের অতীতের তর্কটি কেবল ভুল বোঝাবুঝি ছিল। এরপর দৃশ্যটি নাগুমোর বাড়িতে স্থানান্তরিত হয়। নাগুমো এবং ইৎসুকা বড়দিনের টিভি শো অনেক উত্তেজনার সাথে দেখছিল, কারণ বড়দিন শীঘ্রই আসছে। হঠাৎ নাগুমো ইৎসুকার জন্মদিন সম্পর্কে জিজ্ঞাসা করল। ইৎসুকা অবাক হয়ে গেল, কারণ তার প্রশ্নের সাথে তারা যে অনুষ্ঠানটি দেখছিল তার কোনো সম্পর্ক ছিল না। তাকে নাগুমোকে বলতে হয়েছিল যে তার জন্মদিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এটি তাকে হতবাক করেছিল, কারণ সে বুঝতে পারেনি যে সে ইৎসুকার জন্মদিন মিস করেছে। নাগামো বুঝতে পারল যে সে ইৎসুকার জন্মদিন উদযাপন করার সময় পায়নি, কারণ সে কেবল অল্প সময়ের জন্য বাড়িতে ছিল। তারপর সে মনে করল যে তার নিজের জন্মদিন আসছে। এরপর নাগুমো কাজে ফিরে গেল ইউজু কমলা চেপে ব্যবহার করার জন্য এবং স্ন্যাক্স তৈরি করতে। সাকি এর সাথে একসাথে কাজ করছে। সাকি জিজ্ঞাসা করেছিল নাগুমোর জন্মদিন কবে
এবং সে উত্তর দিয়েছিল যে তার জন্মদিন আগামীকাল 15 তারিখে। সাকি অবাক হয়েছিল শুনে যে নাগুমোর জন্মদিন এত কাছাকাছি। তারপর আরও উল্লেখ করেছিল যে ফুলের দোকান থেকে কেউ এসেছে। নাগুমো দ্রুত চেক করে দেখল যে ক্রিসমাস ট্রি পৌঁছে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইৎসুকা তার মায়ের কাছ থেকে একটি চিঠি পড়া শুরু করলো এবং জানতে পেরে হতবাক হয়ে গেল যে তার মা ক্রিসমাস ইভে বাড়ি আসবেন। ইৎসুকা চিন্তিত ছিল যে তার মা আগের মতো তার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন, তাই সে মন খারাপ করে তার ঘরে চলে গেল। এদিকে নাগামো তার বাবার নির্দেশ অনুযায়ী ইউজু কমলা চিপে চলছিল, কিন্তু সে চমকে উঠল যখন স্কুইজারটি ভেঙে গেল। কিছুক্ষণ পর নাগামো তার বাবাকে ভাঙা যন্ত্রটির কথা বলল। তার বাবা প্রথমে রেগে গিয়েছিলেন, কিন্তু তারপর বুঝতে পারলেন যে যন্ত্রটি পুরানো ছিল, তাই কাঠ ভেঙে যাওয়া স্বাভাবিক ছিল। এরপর হুগো তাকে তার দাদার জন্য প্রার্থনা করতে বলল। নাগামো যখন এটি করছিল তখন সে তার দাদার কথা ভাবছিল এবং তারা একসাথে কমলা চিবানোর সময়গুলোর কথা মনে করছিল। তবে নাগামুর মা তাকে বাধা দিলেন এবং তাকে কাজে ফিরে যেতে মনে করিয়ে দিলেন। এদিকে ইচ্ছুকা কনকর সাথে দেখা করল, তারা কথা বলল এবং কনক নাগামুর আসন্ন জন্মদিনের কথা উল্লেখ করল। ইচ্ছুকা অবাক হলো কারণ সে জানত না নাগামুর জন্মদিন কবে। কনকও বলল যে সে নাগামুকে বাইরে আমন্ত্রণ জানাতে চায়, কিন্তু সে চিন্তিত ছিল যে এটি তাকে বিরক্ত করতে পারে। কিছুক্ষণ কথা বলার পর তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। পরে নাগামো সাকিকে তার জন্মদিন সম্পর্কে বলল। সাকি এবং ইয়ারও অবাক হয়ে শুনল যে নাগুমোর পরিবার প্রতি বছর তার জন্মদিনে ইউজু কমলার স্ন্যাক্স তৈরি করে। তবে নাগুমো একটু অভিযোগ করেছিল কারণ প্রতি বছর তাকে তার জন্মদিনের কেকের জন্য ইউজু কমলা চিপে ব্যস্ত থাকতে হয়েছিল। সেই সন্ধ্যায় ইৎসুকা একটি বিশেষ জন্মদিনের নোট তৈরি করেছিল আউটিংয়ের টিকিট সহ এবং এটি নাগামোকে দিয়েছিল যাতে সে ভুলে না যায়। পরের দিন ইৎসুকাকে তার মা তুলে নিয়ে গিয়েছিল ক্রিসমাস ইভ উদযাপন করতে। হাঁটার সময় নাগামু রাস্তায় কনেকোর সাথে দেখা করেছিল। সেই সময় কনকো, নাগামু এবং মিৎসুরু একসাথে হাঁটার সিদ্ধান্ত নেয়। উৎসুক অবাক হয়ে দেখল যে তারা তিনজন একটি গ্রুপ হিসেবে হাঁটছে। যদিও তার মা তার সাথে কথা বলছিলেন, ইৎসুকা একটু গজগজ করতে সাহায্য করতে পারছিল না। মনে করছিল যে নাগুম অষ্ট্রানিচ দুই মহিলা অষ্ট্রা থেকে ঘুরে কনেকো এবং মিৎসুরু তাদের হাঁটা চালিয়ে যাচ্ছিল। মিৎসুরু বাড়ি যাওয়ার আগে তাকে একটি ক্রিসমাস কেক উপহার হিসেবে দিয়েছিল যা সে নিজে তৈরি করেছিল। কনকো নাগামুকে একটি উপহার দিয়েছিল যা তার দয়া দ্বারা তাকে সত্যিই স্পর্শিত করেছিল। মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলতে নাগামো একজন রাস্তার গায়কের কাছ থেকে একটি গিটার ধার করে সঙ্গীত বাজানো শুরু করল। দুই নারী তার গান গাওয়া দেখছিলেন এবং তাদের চারপাশে স্থানীয় লোকজনও তার পরিবেশনা উপভোগ করছিল। ওই মুহূর্তে ইৎসুকা এবং তার মা অবাক হয়ে দেখলেন যে নাগুমু রাস্তায় এত আনন্দের সাথে গান গাইছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই তার সুন্দর গানের সাথে ক্রিসমাস ইভ উপভোগ করল। পরে একটি দৃশ্যে দেখা যায় নাগুমু রান্নাঘরে তার বাবার সাথে কথা বলছে। তার বাবা তাকে পরের দিন একটি অর্ডার ডেলিভারি করতে বললেন। নাগুমো অবাক হয়েছিল কারণ দোকানটি নববর্ষের ছুটির জন্য বন্ধ থাকার কথা ছিল। তবে কিছু গ্রাহক বিশেষ অনুরোধ করায় সে ডেলিভারি করতে রাজি হয়। তার বাবা তাকে এটাও বলেছিলেন যে সে রান্নাঘরে থাকা অতিরিক্ত উপকরণগুলো ব্যবহার করে মুচি স্ন্যাক্স বানানোর অনুশীলন করতে পারে। এটা শোনার পর নাগুমু এ নিয়ে উত্তেজিত হয়ে তার স্ন্যাক তৈরির অনুশীলনে দ্রুত কাজ শুরু করল। পরের দিন নাগুমু এবং তার পরিবার একসাথে তার জন্মদিন উদযাপন করল। নাগুমোর মা পরিবারের উদযাপনের জন্য খাবার প্রস্তুত করেছিলেন এবং তারা সবাই উৎসাহের সাথে খাবার উপভোগ করেছিল। খাওয়ার পর নাগামু এবং তার বাবা ইৎসুকার জন্য লাল প্যাকেট প্রস্তুত করলেন, যা তাকে অবাক করেছিল কারণ নাগামু তাকে একটি দিয়েছিল।